এবং তার দৃষ্টিভঙ্গি থেকে সেই দৃষ্টিভঙ্গি থেকেই দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে বিশেষ করে যে দলগুলো নির্বাচনের সময় তাদের ম্যানিফেস্টো প্রকাশ করেছে, বিশেষ করে সবচেয়ে বড় দল বিএনপি যারা বিজয়ী হয়েছে এবং তাদের এর আগের 31 দফা যে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কর্মসূচি এবং এর প্রেক্ষিতে অবশ্যই সার্বিকভাবে জুলাই আন্দোলনের পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যে জুলাই সনদ প্রণীত হয়েছে এর প্রতিটি ডকুমেন্টেই কিন্তু পারস্পরিকভাবে সম্পর্কিত অনেক বিষয় আছে যেগুলোর প্রতিফলন এই 133টি অধ্যাদেশের মধ্যে কোনো কোনোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। কাজে এই বিষয়গুলোর প্রতি সংসদ আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ এবং বর্তমান সরকার ক্ষমতাসীন দল বা অন্যান্য দলগুলোর অঙ্গীকার আছে বলেই আমরা ধরে নিই। সেই প্রেক্ষিতে আমাদের আজকের অবস্থানপত্রটি এটি আমরা মনে রাখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো যে 133টি অধ্যাদেশ তার মধ্যে থেকে যাচাই বাছাই করে জাতীয় সংসদের বিশেষ কমিটি আপনারা জানেন যে 2 এপ্রিল 2026 98টি অধ্যাদেশ হুবহু আইনে পরিণত করার জন্য সুপারিশ করেছে, যেটি ইতিবাচক সংবাদ, আমরা সাধুবাদ পাওয়ার যোগ্য বলে মনে করছি। এবং এটা বেশ বিশাল একটা কাজ, 98টি অধ্যাদেশ আইনে রূপান্তর করা এবং সেটি পর্যালোচনা সাপেক্ষ করা সেটি সহজ কাজ ছিল না। আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমরা উল্লেখ করতে চাই। আমাদের কাজের প্রেক্ষিতে, সুশাসনের প্রেক্ষিতে, জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার প্রেক্ষিতে তার মধ্যে অন্যতম হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অধ্যাদেশ, জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে করা যে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, এগুলো রয়েছে। তবে উল্লেখ করতে চাই যে সবগুলো যে অধ্যাদেশগুলো 98টি আইনে পরিণত হচ্ছে সবগুলোই দুর্বলতাহীন নয়, এবং আমরা তো একটু উল্লেখ করব যার মধ্যে এমনও আছে কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে, যেটি নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রচন্ড সমালোচনা করেছি। আপনারা সেটি জানেন, আপনাদের মনে আছে যে আমরা একসময় বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার সংস্কারের পথ থেকে সরে এসে সংস্কার বিমুখী অবস্থান নিয়েছে কোনো কোনো আইনের ক্ষেত্রে। এখানে সেগুলো তার মধ্যে একটি অন্তত আছে আমাদের বিবেচনায়, যেটি আসলে খুব দুর্বলতা, প্রচন্ড দুর্বলতা রয়েছে, যেটির মধ্যে যেটি আমরা উল্লেখ করছি সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ 2025। তার মধ্যে তাছাড়া আছে স্থানীয় সরকার সংক্রান্ত 4টি সংশোধনী অধ্যাদেশ এর মধ্যে রয়েছে। সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশটি বিশেষভাবে উল্লেখ করতে চাই কারণ এটি সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে এবং দুর্নীতি প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যে অধ্যাদেশটি। বাংলাদেশে দীর্ঘদিন এই অধ্যাদেশটি অনুপস্থিত ছিল, এই আইনটি হয়নি, পাবলিক অডিট অ্যাক্ট, সেটি হয়েছে ইতিবাচক, কিন্তু সেখানে অনেক দুর্বলতা রয়েছে যেগুলো বিস্তারিত আমাদের কাগজে আছে, আমি এই পর্যায়ে উল্লেখ করতে চাই। সরকারি হিসাবে প্রাপ্য সকল রাজস্ব প্রাপ্তি প্রচলিত আইন বিধি ও পদ্ধতি অনুযায়ী নিরূপণ বা সঠিকভাবে জমা হিসাবভুক্ত হয়েছে কিনা সেটি নিরীক্ষা করার সুযোগ এই অধ্যাদেশে নেই, যেটি অত্যন্ত আমরা অনেক চেষ্টা করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অন্তর্বর্তী সরকারের সময়, সেটি আমরা সফল হয়নি, তারা মানতে রাজি হননি। তার কারণ হচ্ছে এখানে এটার মাধ্যমে অ্যাসেসমেন্টের যে অডিট সেটি না করতে পারলে, সেটি করা থেকে ওসিআইজি কার্যালয়কে বিরত রাখতে পারলে যেটি যোগসাজশমূলক কর ফাঁকি দুর্নীতির সুযোগটা থাকে, সেই কারণে এটি রাখা হয়েছে, মানে এই ধারাটি এখানে অন্তর্ভুক্ত করা হয়নি, যার ফলে নিরীক্ষা অধিদপ্তর, নিরীক্ষা কর্তৃপক্ষ, হিসাব নিরীক্ষা কর্তৃপক্ষ যে সাংবিধানিক অধিকার বা কর্তৃত্ব সেটি খর্ব করা হয়েছে। আমরা এই বিষয়টি, এই দুর্বলতা সত্ত্বেও আইনটি অধ্যাদেশটি আইনে পরিণত হচ্ছে, যেটি আমাদের উদ্বেগের জায়গা। আমরা আশা করব যে পরবর্তীতে এই বিষয়টিকে নিয়ে আমাদের আরো কাজ করার সুযোগ থাকবে, সরকার সেটিকে সুযোগটা নেওয়ার চেষ্টা করবে সরকারের পক্ষ থেকে। স্থানীয় সরকার সংক্রান্ত 4টি অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশও প্রশাসনিক নিয়ন্ত্রণের যে দুর্বলতায় সে তার দ্বারা দুষ্ট। মূলত জুলাই অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়, আপনারা সেটা জানেন, এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা পায় অন্তর্বর্তী সরকার, যেখানে বিশেষ পরিস্থিতি ও জনস্বার্থে সরকারি ক্ষমতা প্রয়োগ করার কথা বলা হয়েছিল তখন। কিন্তু নির্বাচিত সরকার সেটার থেকে, সে পদ থেকে সরে আসবে এটা আমরা আশা করেছিলাম, কিন্তু তারাও নিজেদের ইচ্ছামতো সরিয়ে দেওয়ার ক্ষমতাকে এক ধরনের স্বাভাবিকতায় রূপান্তরিত করেছে, যা গণতান্ত্রিক এবং বিশেষ করে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা, স্থানীয় সরকারের ক্ষমতায়নের নীতিমালার পরিপন্থী।
98টির বাইরের বিচার বিভাগের স্বাধীনতার সাথে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং পৃথক সচিবালয় নিয়োগ বিষয়ক 3টি সহ মোট 4টি অধ্যাদেশ বাতিল বা রহিত করতে সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি, যেটি আমাদের জন্য সর্বোচ্চ উদ্বেগের জায়গার মধ্যে অন্যতম। এর বাইরে জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন তথা দুদক এবং গুম প্রতিরোধ সহ জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অধ্যাদেশ সহ মোট 16টি এখনই আইনে পরিণত না করে পরবর্তী সময় যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন করে সংসদে আনা সাপেক্ষ সুপারিশ সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এর বাইরে সংশোধিত আকারে 15টি অধ্যাদেশ বিলে পরিণত করার প্রস্তাব করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য অধ্যাদেশগুলো হচ্ছে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ, পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ, নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ইত্যাদি। এখানে মূলত 3টি বিষয় স্পষ্ট আমরা মনে করছি। প্রথমত, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়ার মতো ঝুঁকি সৃষ্টি করেছে, যেটি আমাদের সকলের জন্য উদ্বেগজনক বলে আমরা মনে করি। ইতিমধ্যে আমরা সেই বিষয়ে সরকারকে জানিয়েছি, আপনাদের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ করেছি। আজকে আরো একবার বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার উল্লেখ করছি, সরকার যে অবস্থানটি নিয়েছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলোকে স্থগিতের মাধ্যমে, রহিত করার মাধ্যমে, এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে, এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক। এবং এইটি বিষয়টিকে একেবারেই বাতিল করার মতো একটা পরিস্থিতি ঝুঁকি সৃষ্টি হয়েছে এখন। এই 3টি অধ্যাদেশের ক্ষেত্রে সরকার সরাসরি কোনো টাইমলাইনও ঠিক করেনি, যেগুলো অন্য ক্ষেত্রে হয়েছে, যেটি উদ্বেগজনক, বা ভবিষ্যতে করা হবে, কিভাবে করা হবে ইত্যাদির কোনো ইঙ্গিত আমরা এখন পর্যন্ত পাইনি। দ্বিতীয়ত, জাতীয় মানবাধিকার কমিশন ও দুদক সহ 16টি অধ্যাদেশ পরবর্তী সময় শক্তিশালী করে আনার কথা বলা হয়েছে, যদিও সেই সময়কালও সুনির্দিষ্ট করা হয়নি এখনো পর্যন্ত। তৃতীয় ধাপে যে থাকা সুপারিশ তৃতীয় ধাপে পুলিশ কমিশন সহ 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে এনে পাশ করার কথা বলা হয়েছে, যদিও এসব ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনা হবে সেটি স্পষ্ট নয়। এখানে আমাদের উদ্বেগের জায়গা আছে। এখানে লক্ষণীয় হচ্ছে সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, যা দেশের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূরকরণে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করতে পারত বা করার ইখতিয়ার রয়েছে বা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুলিশ কমিশন অধ্যাদেশ, যা চরম দুর্বলতার কারণে সম্পূর্ণ বাতিলযোগ্য, আমরা রিপিট করছি, আমরা এই ঘর থেকে আরো আগে বলেছি, পুলিশ কমিশন অধ্যাদেশ নামে যেটি হয়েছে সম্পূর্ণভাবে বাতিলযোগ্য, কারণ সেটি বাস্তবে কোনো স্বাধীন পুলিশ কমিশন হওয়ার কোনো মতো সুযোগ নেই। এই দুর্বলতার কারণে এটা বাতিলযোগ্য হওয়া সত্ত্বেও সেটিকে প্রস্তাবিত কমিশন যেটা করা হয়েছে, এটা যে প্রস্তাব করা হয়েছে তার মাধ্যমে এই প্রস্তাবিত কমিশনটাকে সরকারি নিয়ন্ত্রণ নিশ্চিত করার অতিরিক্ত বিধান যুক্ত করে বিল আকারে পাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা হতাশাজনক। এমনিতেই এই কমিশনটি যেভাবে প্রস্তাব করা হয়েছে সেটি সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণে থাকবে। এর সাথে যুক্ত হতে যাচ্ছে আরো একটি ধারা বা বিধান, যার মাধ্যমে আইজিপি নিয়োগের বিধানটি সরকারের হাতে থাকবে, যেটি সুনির্দিষ্ট উল্লেখ করার জন্য এই বিধানটি উল্লেখ করে সরকার প্রস্তাব করছে যে তারা এটাকে আইনে রূপান্তর করবে, যেটি আমরা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দা জানাচ্ছি। এই অবস্থায় আমরা কয়েকটি বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করছি আরো সুনির্দিষ্টভাবে, যে বিষয়গুলোতে যে বিষয়গুলোতে আইনে পরিবর্তন, যে অধ্যাদেশগুলোকে আইনে পরিবর্তন জরুরি, আমরা যে অবস্থায় আছে সেই অবস্থায় হুবহু আইন পরিবর্তন করার প্রয়োজন বলে মনে করি। তার মধ্যে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি সর্বোচ্চ। দেশের বিচার ব্যবস্থায় দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা দূর করতে এবং দীর্ঘদিনের প্রতীক্ষিত সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠার যে 3টি অধ্যাদেশ জারি করেছিল,
তা বিচার বিভাগের স্বাধীনতা এবং জন আস্থা পূরণের জন্য অপরিহার্য ছিল, সর্বোচ্চ প্রাধান্যের বিষয় ছিল। আপনারা জানেন আমাদের যেমন উদাহরণস্বরূপ সংবিধানে আমাদের সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের বিধান তৈরি করার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও 54 বছরে সেটি হয়নি। সেই জায়গায় যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটি আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের যে সমস্ত ক্ষেত্রগুলোতে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হয়েছিল, সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই অধ্যাদেশগুলো। সেগুলো সরকার এখন রহিত করতে চাচ্ছে, এটি উদ্বেগজনক। আমরা মনে করি অনতিবিলম্বে সেগুলোকে আইনে রূপান্তর করা উচিত। মূলত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের বিচার বিভাগের নিয়োগে স্বচ্ছতা আনতে এবং মেধার মূল্যায়ন নিশ্চিত করতে এবং বিশেষ করে বিচারক নিয়োগের দলীয় রাজনৈতিক ও সরকারি প্রভাব দূর করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছিল, যেখানে বিচারক নিয়োগের জন্য একজন উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের দায়িত্ব অর্পণ করা হয় সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের কাছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রধান বিচারপতির নেতৃত্বে এই স্বতন্ত্র এই কাউন্সিল যোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট প্রস্তাব করার কথা করবেন, যেটা করা হয়েছে এক দফা, তার উপর ভিত্তি করে নিয়োগ হয়েছে। এর মাধ্যমে হাইকোর্ট বিচার বিভাগ এক দফা নিয়োগ সম্পন্ন হয়েছে। অধ্যাদেশটি রহিত করার ফলে যেটা হয়েছে, বিচারক নিয়োগের বিধায় বিষয়টি আবার পুরনো ধারায় ফিরে যাবে, যা সরকার প্রধান বা সরকারের ইচ্ছা অনুযায়ী রাজনৈতিক বিবেচনার অনুযায়ী হবে, সেই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা এক পা অগ্রসর হয়ে আবার 2 পা পিছনে হাঁটার একটা অবস্থার মধ্যে চলে গেছি বিচার বিভাগকে কেন্দ্র করে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতার এবং কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এবং সেই স্বাধীনতা কার্যকর প্রয়োগের লক্ষ্যে যে অধস্তন আদালতের নিয়োগ, পদোন্নতি, তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বিধান কল্পে একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রণয়ন করা হয়। আপনারা সবাই জানেন এটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে, আন্তর্জাতিকভাবে আলোচিত প্রশংসিত হয়েছে। অধ্যাদেশটি সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির উপর ন্যস্ত করা হয় এই অধ্যাদেশ অনুযায়ী, এবং সচিবালয়ের সচিবকে করা হয় প্রশাসনিক প্রধান। কিন্তু সরকার রোহিতকরণের পেছনে যে সমস্ত যুক্তি তুলে ধরছে এখন পর্যন্ত আমাদের জানা মতে, তার সারমর্ম হচ্ছে উচ্চ ও অধস্তন আদালতকে সার্বিকভাবে বিচার বিভাগ আদালত সহ উচ্চ অধস্তন আদালত সহ সার্বিকভাবে বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিতের পথ রুদ্ধ করে দলীয় রাজনৈতিক প্রভাব ও সরকারি ও প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে বিচার বিভাগকে রাখার যে চর্চা, সেটি অব্যাহত রাখা, যেটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এটা নিশ্চয়ই সরকার জেনে শুনে কিনা আমরা জানি না, এটি সরকারের জন্য আত্মঘাতী। কারণ বিচার বিভাগ স্বাধীন না হলে, বিচার বিভাগ দলীয়করণ হলে, বিচার বিভাগের দলীয় প্রয়োগের ফলে যে অনাচার হয়, যে অবিচার হয়, তার শিকার কিন্তু আমাদের সংসদের যারা উপস্থিত তারা প্রতিটি সম্মানিত সদস্য সেই বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকফ হন, অনেকে ব্যক্তিগতভাবে তার ভুক্তভোগী। কাজে এই বিষয়টি আমাদের নতুন করে বলার প্রয়োজন হচ্ছে, এটি দুঃখজনক। দ্বিতীয় যে বিষয়টি অত্যন্ত প্রাধান্য দিতে চাই আমরা, সেটা হচ্ছে কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশ। যে বিষয়গুলো দেশে একটি কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশগুলো এখনই পাশ করতে আগ্রহী নয়, বরং পরে করতে আগ্রহী। এখানে সবচেয়ে বড় বিস্ময় হচ্ছে মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা ও গুম প্রতিরোধ সংক্রান্ত বিধানের অভাবে মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, তার ভুক্তভোগী ক্ষমতাসীন দল এবং প্রয়োজনীয়তা কেন এখনো উপলব্ধি করতে পারছেন না, সেটা বোধগম্য নয়। এসব বিষয়কে সামনে রেখে আলোচিত অধ্যাদেশসমূহকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হলে তা আরো শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি করছে আমাদের মধ্যে, এবং ইতিমধ্যে বিভিন্নভাবে আলোচিত হয়েছে গণমাধ্যম সহ আপনাদের লেখনীর মাধ্যমে বিভিন্নভাবে প্রচারিত হয়েছে। প্রশাসনিক যে উদ্দেশ্যে এই বিষয়টাকে এভাবে এই অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, বিশেষ করে মানবাধিকার কমিশন অধ্যাদেশটি এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ, তার মূল উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক স্বাধীনতা, যে কমিশন জাতীয় মানবাধিকার কমিশন, সেটি প্রশাসনিক স্বাধীনতা খর্ব করা। যে যুক্তি দেওয়া হচ্ছে যে কমিশনকে লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের অধীনে রাখার প্রস্তাব করা হচ্ছে, অর্থাৎ বাস্তবে
জাতীয় মানবাধিকার কমিশন যেটি স্বাধীন কমিশন হওয়ার কথা, যেটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সম্পূর্ণভাবে সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণের বাইরে থাকার কথা, সেটিকে যে সুযোগটি সৃষ্টি হচ্ছিল সেটার থেকে সরকার সরে আসছে এবং সেটাকে সরকারের নিয়ন্ত্রণাধীন আনার চেষ্টা করছে। দ্বিতীয় যে বিষয়টি যে যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি করার হচ্ছে তার মূল উদ্দেশ্য। নিরাপত্তা বাহিনী আপনারা হয়তো জানেন যে জাতীয় মানবাধিকার কমিশন আইন অনুযায়ী আইন প্রকারী সংস্থা সহ নিরাপত্তা বাহিনী সহ যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকবে তাদের সকলের ক্ষেত্রে এই কমিশন আওতাভুক্ত হবে। এই ধরনের এখতিয়ার দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে যুক্তিটা তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের আগে সরকারের পূর্ব অনুমতি নেওয়ার বিধান যুক্ত করতে হবে, যেটা একটা অস্বাভাবিক একটা দাবি এবং অযৌক্তিক দাবি। সকল নাগরিকের সমান অধিকার, কাউকে আলাদা করে বৈষম্যমূলকভাবে দেখার কোনো সুযোগ নেই। বিশেষ করে যে অপরাধের ক্ষেত্রে বা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সকল নাগরিক, যে সেনাবাহিনী হোক বা শৃঙ্খলা বাহিনী হোক, আইন প্রকারী সংস্থা হোক, সকলকে সমান মানদণ্ডে দেখতে হবে। তাদের জন্য কেন সরকারের পূর্ব অনুমতি লাগবে, অর্থাৎ তাদের নিজেদের অনুমতি লাগবে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিজেদের পূর্ব অনুমোদন লাগার সুযোগ সৃষ্টি করার জন্য এই ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে, যেটাকে আমরা ধিক্কার জানাই এবং অগ্রগণ্য বলে মনে করি। বিচারিক ক্ষমতাকে নির্বাহিত ক্ষমতায় রূপান্তর করার কথা বলা হচ্ছে এবং বিশেষ করে একটা এই অধ্যাদেশে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে, সেটা 16 ধারা অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যকে গ্রেপ্তার করতে হলে আদালতের অনুমতির প্রয়োজন। এটা অত্যন্ত যৌক্তিক এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে তারা বলতে চাচ্ছেন যে এই ক্ষমতা সরকারের আদালতের হাত থেকে সরিয়ে নিয়ে সরকারের হাতে দিতে হবে, যেটি করে এটা অনেকটা ছেলে খেলার মতো, এটা মামার বাড়ির আবদার। এটি তো হতে হওয়ার কোনো কথা নয়। কেন এটা করবে সরকার এবং সেখানে কেন এই ধরনের ষড়যন্ত্রমূলক দাবির কাছে কেন তারা আত্মসমর্পণ করবে, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। এই সবকিছু মিলিয়ে যে বিষয়টা হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে জাতীয় মানবাধিকার কমিশন, আপনারা জানেন যে আমাদের আন্তর্জাতিক মানদণ্ডে সর্বনিম্ন পর্যায়ে এখনো ছিল, যদিও এখন কমিশন নাই বললেই চলে, তার যে অবস্থা আছে সেটি কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে সর্বনিম্ন পর্যায়ে আছে। এই অধ্যাদেশটি আইনে পরিণত হলে এবং তদনুযায়ী যদি জাতীয় মানবাধিকার কমিশন কার্যকরভাবে তার দায়িত্ব পালন করতে পারে, তাইলে আমাদের এই কমিশনের এ গ্রেডের উন্নয়নের সুযোগ আছে। সেই সুযোগটাকে আসলে সম্পূর্ণভাবে বিনষ্ট করার ঝুঁকি সৃষ্টি করছেন সরকার বা জাতীয় সংসদ। যেটি কেন করছেন তারা নিজেরা সেটি প্রশ্নের জবাব আমি মনে করি পরিষ্কারভাবে জানেন না। যেভাবে দিতে চেষ্টা করছেন সেটা এক ধরনের হলো যে ফাঁকা বলি ছাড়া কিছুই নয়। কয়েকটি পুনর্মূল্যায়ন বা সংশোধন সাপেক্ষে জরুরি ভিত্তিতে সংসদে আইন হিসেবে রূপান্তর করা প্রয়োজন বলে আমরা মনে করি, যার মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025। আপনারা জানেন যে ঘরে বসে বা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে অবজ্ঞা করে, অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ অবজ্ঞা করে অন্তর্বর্তী সরকার যেভাবে দুদক সংশোধন অধ্যাদেশ 2025 প্রণয়ন করেছিল সেটি অগ্রহণযোগ্য ছিল। তা সত্ত্বেও এই আইনটি যতটুকু আছে সেটিকে এখনো সংশোধনযোগ্য অবস্থায় আছে বলে আমরা মনে করি এবং সেইখানে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি যে এইভাবে অনির্দিষ্টকালের জন্য অধ্যাদেশটিকে ফেলে না রেখে অনতিবিলম্বে সংসদের সাথে আলোচনা সাপেক্ষে এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে হবে। যে সকল সুপারিশের ক্ষেত্রে বিশেষ করে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সম্মতি সহ জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে এবং জুলাই সনদের বাইরেও দুদক সংস্কার কমিশনের যে সকল প্রস্তাবে বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে সমর্থন জানিয়েছে, সেগুলোর আলোকে দুদক অধ্যাদেশটি সংশোধন করে অবিলম্বে সংসদে আইন হিসেবে অনুমোদনের দাবি জানাচ্ছি। আমরা বিশেষ করে একটু সময় নিতে চাই এক্ষেত্রে। দুদকের পরিপূর্ণ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কৌশলগত সুপারিশ, যার মাধ্যমে যার উপর ভিত্তি করে একটি স্বাধীন বাছাই ও পর্যালোচনা কমিটির সৃষ্টির বিধান থাকার কথা, সেটি অবজ্ঞা করা হয়েছে। সেটি একটি পর্যায়ে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ রাজি হয়েছিল টিআইবির সাথে যে তারা এই বিষয়টিতে অন্তর্ভুক্ত করবে দীর্ঘ আলোচনার পর, এবং সেটি লিখিতভাবেও তারা সেই টেক্সট বা কি লিখিত হবে সেই বিষয়টি মূল সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্ত করার জন্য অঙ্গীকার করেছিলেন।
তা সত্ত্বেও পরবর্তীতে সেটা থেকে সরকার তো অন্তর্বর্তী সরকার সরে এসেছে। এই বিষয়টি জানা সত্ত্বেও যে যে বিধানটির কথা আমরা বলছি সেই বিধানটি সবগুলো রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সম্পূর্ণভাবে উইদাউট এনি নোট অফ ডিসেন্ট একমত হয়েছিল। অর্থাৎ দুদকের জন্য বাছাই ও পর্যালোচনা কমিটি থাকতে হবে যেটি স্বাধীনভাবে কাজ করবে। এটি রাখা হয়নি, এটি আমরা মনে করি বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা দরকার। এছাড়া অধ্যাদেশে দুদক আপোষযোগ্য অপরাধ উল্লেখিত হলেও একই অনুচ্ছেদে স্ববিরোধী ধারা অন্তর্ভুক্ত করে দায় স্বীকারের নামে আপোষের সুযোগ দিয়ে দুর্নীতি সুরক্ষার জন্য একটা এক ধরনের ফ্লাড গেট তৈরি করেছে, যেটি পরিবর্তন করা দরকার বা বন্ধ করা দরকার। আমরা মনে করি কমিশনের নিয়োগে অভিজ্ঞতার শর্ত 15 থেকে বাড়িয়ে 20 বছর করা হয়েছে, যেটিও দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সাংঘর্ষিক। বেসরকারি খাতের দুর্নীতিকে আইনে আওতামুক্ত রাখা হয়েছে, যেটি শুধুমাত্র জাতীয় দুদক সংস্কার কমিশনের প্রস্তাবই নয়, বাংলাদেশ যে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র তার অংশ হিসাবে এটি বাংলাদেশ বাধ্যতামূলকভাবে করতে আইনে রূপান্তর করতে তারা অঙ্গীকার করেছেন। সেখান থেকে কেন সরে থাকছে সরকার সেটি আমাদের কাছে বোধগম্য নয়। বিশেষ করে আপনারা হয়তো অনেকেই জানবেন বা জেনেছেন যে ইতিমধ্যে সামনের সপ্তাহে 2 দিন পরে ইনফ্যাক্ট এই আগামীকাল থেকেই জাতিসংঘের যে কনভেনশন সেটা রিভিউ কার্যক্রম পর্যালোচনা কার্যক্রম শুরু হচ্ছে। বিদেশি যারা পিয়ার রিভিউ অংশগ্রহণকারীগণ আসবেন। এই সময়েও এই ধরনের জানা সত্ত্বেও বিশেষ করে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীনেই কিন্তু এই আইনটি নিয়ে যেরকম কাজ করা হয়েছে একইভাবে যে জাতিসংঘের যে কনভেনশন সেই রিভিউ কার্যক্রমটি আইন মন্ত্রণালয়ের অধীনেই হচ্ছে। তা সত্ত্বেও কেন এই ধরনের অবস্থান থেকে সরকার সরে আসছে সেটি আমাদের বোধগম্য নয়। এছাড়া আরো কয়েকটি সুপারিশের কথা আমরা এখানে উল্লেখ করতে চাই। সংবিধানের 20(2) অনুচ্ছেদ সংশোধন করে এই বিষয়টিও সকল রাজনৈতিক দলের ঐকমত্য আছে। সংশোধন করে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহারকে অপরাধ হিসেবে ঘোষণা করার এখতিয়ার দেয়া, জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও তা বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত দুর্নীতি বিরোধী ন্যায়পাল কার্যালয় প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থদ্বন্দ্ব প্রতিরোধ ও নিরসন আইন প্রণয়ন করা, কোম্পানি, ট্রাস্ট ও ফাউন্ডেশনের চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা বা বেনিফিশিয়ারি ওনারশিপ ট্রান্সপারেন্সি আইন প্রণয়ন উপযুক্ত উন্মুক্ত রেজিস্ট্রারের মাধ্যমে প্রকাশের বিধান যুক্ত করা। আপনাদেরকে একটুখানি হাফ এ মিনিটে বলছি আমরা কেন এই আইনটির কথা গুরুত্ব দিচ্ছি। তার কারণ হচ্ছে বাংলাদেশে যে ব্যাংকিং খাত সহ বিভিন্ন আর্থিক খাতে যে লুটপাট হয়েছে তা অন্যতম মাধ্যম ছিল যে এই যে মালিকানার গোপনীয়তা, মালিকানার স্বচ্ছতা, চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা না থাকার কারণে সেই সুযোগে একই ব্যক্তি একাধিক কোম্পানি গঠন করে তার মাধ্যমে জালিয়াতির মাধ্যমে অর্থ পাচার করেছে। যে এটি এই প্রতিরোধ করার অন্যতম উপায় হচ্ছে এই আইনটি প্রণয়ন করা, অর্থাৎ বেনিফিশিয়ারি ওনারশিপ ট্রান্সপারেন্সি অ্যাক্ট, এবং তার উপর ভিত্তি করে একটা উন্মুক্ত রেজিস্টার আপনার আমার সকলের জন্য সেটা অ্যাক্সেসিবল হবে। এই ধরনের বিধান সম্পন্ন একটি আইন প্রণয়ন করতে হবে, যেটি সকল রাজনৈতিক দল একমত হয়েছে। কেন সেটি থাকবে না আইনে আমরা সেটা কেন আইনটি হবে না সেটা আমরা বুঝতে পারি না। নির্বাচনী আইনে প্রয়োজনীয় সংস্কার করে রাজনৈতিক নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করা, এই সুপারিশটিও কিন্তু সকল রাজনৈতিক দল একমত হয়েছে। দেশে বিদেশে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা CRS সিস্টেম বাংলাদেশের অন্তর্ভুক্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। এই আইনটিও যে বেনিফিশিয়ারি ওনারশিপ ট্রান্সপারেন্সি অ্যাক্টের মতো এই আইনটির গুরুত্ব আমরা দীর্ঘদিন যাবৎ সরকারকে বলে আসছি এবং এই দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে সেটি অন্তর্ভুক্ত আছে এবং ঐক্যবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দলের। এর মাধ্যমে যে অর্থ পাচার হয়, অর্থ পাচার এবং কর ফাঁকি হয় সেটাকে প্রতিরোধ করার অন্যতম উপায় হবে যদি আইনটি আমরা এই সিস্টেমে যদি আমরা অন্তর্ভুক্ত হতে পারি। এছাড়া ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ ও OGPতে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিষেধ করার সুপারিশ অন্তর্ভুক্ত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। দুদক সংস্কার কমিশনের 12 থেকে 47 পর্যন্ত সুপারিশ সমূহ প্রযোজ্য ক্ষেত্রে দুদকের সহযোগিতা অবিলম্বে বাস্তবায়নে প্রাধান্য দিতে হবে। বিষয় নিয়ে আপনাদের পরবর্তীতে আলোচনা থাকলে সুযোগ আমরা আলোচনা করতে পারবো। তৃতীয় যে আইনটি সম্পর্কে বলতে চাই সেটা তথ্য অধিকার আইন। আপনারা জানেন যে এক ধরনের বিশ্ব রেকর্ড তৈরি করেছে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার, এবং বর্তমানেও সেটি অব্যাহত আছে। আমাদের তথ্য কমিশন নাই আইনগত বাধ্যবাধকতা সত্ত্বেও, এবং তার পাশাপাশি তথ্য কমিশনের সাথে যে আইনটির উপর নির্ভর করে তথ্য কমিশন অর্থাৎ তথ্য অধিকার আইন সেটি সংশোধনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটিও বসে আছে।
এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে এই আপনাদের এই কাগজটি আপনাদের হস্তান্তর করেছি আমরা, সেটিকে আমরা বিবেচনায় নিয়ে তার মধ্যে আছে বিস্তারিত, আমি না পড়ে শুধু একটি কথা বলছি। যেমন তথ্য অধিকার আইনের আওতাভুক্ত যে তথ্য কমিশন হওয়ার কথা, সেই কমিশনের যারা প্রধান তথ্য কমিশনার হবেন এবং অন্যান্য কমিশনার হবেন, তাদের পদমর্যাদা, সুযোগ সুবিধা, বেতন ভাতা ইত্যাদি সুনির্দিষ্ট করবে সরকার। এই বিষয়টি এখানে বর্তমান আইনে আছে। অথচ অন্য যে কোনো কমিশনের ক্ষেত্রে এই বিষয়টি অন্যরকম, অর্থাৎ সেখানে আইন বলে দিচ্ছে তাদের পদমর্যাদা হবে উচ্চ আদালত, প্রধানের পদমর্যাদা হবে উচ্চ আদালতের বিচারকের সমান, এবং অন্য সদস্যদের পদমর্যাদা হবে উচ্চ আদালতের প্রধানের পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের বিচারকের পদমর্যাদার সমান, এবং হাইকোর্টের পদমর্যাদার সমান হবে অন্য সদস্যদের পদমর্যাদা। এই বিষয়টি আইনগতভাবে নির্ধারিত করা আছে। অন্য সকল কমিশনের ক্ষেত্রে কেন তথ্য কমিশনের ক্ষেত্রে সেটি হবে না, এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার না। কাজে এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এই আইনটিকেও সংশোধন করে অনতিবিলম্বে সংসদে অনুমোদন পাশ করার সাপেক্ষে নতুন কমিশন গঠন করার জন্য পথ ত্বরান্বিত করতে হবে। ব্যক্তিগত উপত্যকা সুরক্ষা অধ্যাদেশ 2025, এই আইনটি বাস্তবায়নের পূর্বে এটি মানবাধিকার বিষয়ক প্রস্তাব বিশ্লেষণ করা জরুরি। মানবাধিকার বিষয়ক দিকগুলো প্রভাব বিশ্লেষণ করা জরুরি। একই সাথে আইনটি বাস্তবায়ন কর্তৃপক্ষকে একই আইনের আওতাভুক্ত করতে হবে এবং এটিকে হতে হবে স্বাধীন। বিস্তারিত এখানে আছে, বেশি আমি পাঠ করে সময় নষ্ট না করে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে অন্য যে কোনো এই ধরনের আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ হতে হবে সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে, কারণ সরকার নিজেও কিন্তু ব্যক্তিগত তথ্যের ব্যবহারকারী। কাজে যিনি ব্যবহার করে তিনি যদি আবার বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হন, সেটি স্বার্থের দ্বন্দ্ব হয়। তাই এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে। এটা অত্যন্ত বড় দুর্বলতা। এর পাশাপাশি অন্য দুর্বলতাগুলো এখানে উল্লিখিত আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। এরপরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2026, যেটি এই অধ্যাদেশটির মধ্যে কন্টেন্টের মতো বিষয়কে যুক্ত করার মাধ্যমে এর ব্যাপকতা টেলিযোগাযোগ অবকাঠামোর বাইরে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের অধেয় ব্যবস্থাপনাকে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে ভিন্নমত মানের হাতিয়ার হওয়ার সম্ভব। এখানে ভালো জিনিস আছে এই টেলিযোগাযোগ অধ্যাদেশে, যেমন এনটিএমসি বাতিলের কথা বলা হয়েছে, আলাদা কর্তৃপক্ষ করার কথা বলা হয়েছে, আমরা ইতিবাচক সেটিকে স্বাগত জানাচ্ছি। কিন্তু অন্য দিক থেকে বেশ কিছু কৌশলে ঢুকে দেওয়া দুর্বলতা আছে, যেগুলোকে অবশ্যই অনতিবিলম্বে সংশোধন করা অপরিহার্য বলে আমরা মনে করছি। সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ 2025 সম্পর্কে ইতিমধ্যে আমি বলেছি, তারপরেও আরো একবার উল্লেখ করতে চাই যে এই অধ্যাদেশটি অনতিবিলম্বে সংশোধন করতে হবে, বিশেষ করে যে দুর্বৃত্তগুলো এই সরকারি হিসাব নিরীক্ষা কার্যালয়ের সাংবিধানিক ক্ষমতা খর্ব করেছে, বিশেষ করে অ্যাসেসমেন্টের যে অংশটি, সেটি অডিট করার এখতিয়ার যেভাবে খর্ব করা হয়েছে সেটা সংশোধন করে এবং অন্যান্য সংশোধন সাপেক্ষে অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে হবে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, আপনারা জানেন যে বিশাল ধরনের আন্দোলন পর্যন্ত হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে। এনবিআর এর কাঠামো পুনর্গঠনকারী জাতীয় রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ গঠন করা হয়েছে, যেটিকে আমরা স্বাগত জানিয়েছি, কারণ এটি যে কোনো অন্যান্য দেশের মতো চর্চার মধ্যে অন্যতম যে দুটি বিভাগ আলাদা থাকতে হয়। কিন্তু সেটি করা হয়েছে যেভাবে, সেটি আসলে তার উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করা হয়েছে। রাজস্ব নীতি প্রণয়ন, রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার মতো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতিহীন ছিল এবং অদূরদর্শিতার কারণে যেটা ঘটেছে, রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের অভূতপূর্ব আন্দোলন হয়েছে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিশাল সংকট তৈরি হয়েছিল, যা দমন করার জন্য কর্মকর্তাদের কর্মচারীদের চাকরিচ্যুতি থেকে শুরু করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার ফলে রাজস্ব খাতে অস্বস্তি এবং আস্থাহীনতা তৈরি হয়েছিল। এক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে যে বিষয়টি, সেটা হচ্ছে আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে রাজস্ব আদায়কারী বিভাগকে একটি আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা বা কর্তৃপক্ষ হিসেবে রূপান্তরিত না করে যেটি করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী যে আর্থিক বিভাগ সরকারের, সেই বিভাগের আওতাধীন রাখা হয়েছে।
যার ফলে এই বিভাগটি পরিপূর্ণ, দুইটি অংশই পরিপূর্ণভাবে আর্থিক বিভাগে নিয়ন্ত্রণাধীন থাকবে, যেটি আসলে এই রাজস্ব বিভাগের যে মূল উদ্দেশ্য, যে রাজস্ব আয় বৃদ্ধি, বাংলাদেশ এর রাজস্ব জিডিপির হার বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে, সেটা থেকে উত্তরণের জন্য যে স্বাধীনতা দরকার, নিরপেক্ষতা দরকার, সরকারি নিয়ন্ত্রণের বাইরে নীতি কাঠামো এবং কাঠামো দরকার, সেটি নিশ্চিত করতে না পারলে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা কঠিন হবে। যে বিষয়টি বাতিল কয়েকটি অধ্যাদেশ আছে, তার মধ্যে আমরা উল্লেখ করতে চাই বিশেষ করে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025, যেটাকে বাতিল করতে হবে, কোনো বিকল্প নাই বলে আমরা মনে করি। এখানে আমি আগে উল্লেখ করেছি যে পুলিশ কমিশন অধ্যাদেশটি অত দুর্বলতা, চরম দুর্বলতা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবেই এটিকে আরো বেশি সরকারের নিয়ন্ত্রণে আওতায় আনার জন্য এই অধ্যাদেশটিকে অনতিবিলম্বে তারা আইনে রূপান্তর করার প্রস্তাব করছে, যেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই। পুলিশকে একটি জনবান্ধব এবং পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যে স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন, তার কোনো প্রতিফলনই এই অধ্যাদেশটিতে হয়নি, এবং যা জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রস্তাবিত বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই সনদের অন্তর্ভুক্ত যে সুপারিশ ও সিদ্ধান্ত, তার সাথে সাংঘর্ষিক। পুলিশ কমিশন অধ্যাদেশে স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশনের প্রত্যাশা পদদলিত করে এমনকি স্বাধীন বা নিরপেক্ষ এই শব্দগুলো পর্যন্ত সেখানে অনুপস্থিত রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। সেটা না করে শুধুমাত্র একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে এটাকে অভিহিত করা হয়েছে, এবং এর গঠন কার্যপরিধি প্রক্রিয়া এমনভাবে নিরূপণ করা হয়েছে যার ফলে এই কমিশনটি যদি এইভাবে আইনের উপর ভিত্তি করে যদি কমিশন হয়, তাহলে সেটি হবে পুলিশ কর্মকর্তা, প্রাক্তন পুলিশ কর্মকর্তা এবং ডেপুটেড পুলিশ কর্মকর্তা এবং প্রাক্তন আমলা এবং ডেপুটেড আমলাদের বা পেশনাপ্রেরিত আমলাদের একটা আশ্রয়স্থল এবং একটা রিসোর্টের মতো হবে। এর মাধ্যমে পুলিশ কমিশনের যে ধারণা, যে প্রত্যাশা দীর্ঘদিনের জাতীয় প্রত্যাশা এবং আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে ব্যাপকভাবে আলোচিত এবং প্রত্যাশিত বিষয়, যে একটা স্বাধীন পুলিশ কমিশন যার এখতিয়ার হবে মূলত পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম, অনাচারের অভিযোগ নিরপেক্ষ তদন্ত করা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, যে ধরনের অভিযোগগুলো পুলিশের অভ্যন্তর থেকেও এবং পুলিশের বাইরেও জনগণের পক্ষ থেকে আসতে পারে। এই ধরনের অভিযোগ নিরসনের দায়িত্ব যদি একজন পুলিশ কর্মকর্তাদের নিয়ন্ত্রণের অধীন বা সরকারি আমলাদের নিয়ন্ত্রণের অধীনে হয় প্রতিষ্ঠান, তাহলে কি ধরনের কমিশন সেটি হবে, সেটা কিন্তু আমাদের একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব। কাজে এই অবস্থান থেকে কেন সরকার সরে আসবে না, সেটি আমাদের বোধগম্য নয়। জাতীয় উপত্যকা ব্যবস্থাপনা অধ্যাদেশ, সেটিও বাতিল করতে হবে। এটি একটা অলৌকিক চিন্তা থেকে প্রণীত অধ্যাদেশ, যেটা একদিক থেকে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা বলা হয়েছে, অন্যদিকে একই সাথে আন্তঃপরিচালন দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানটিকে আইনগতভাবে অধ্যাদেশের মাধ্যমে। অর্থাৎ এই একই প্রতিষ্ঠান বা একই কর্তৃপক্ষ একসাথে নিয়ন্ত্রণ এবং অন্যদিক থেকে সেবাদাতা প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা সেবা দিবেন বা সেবাদানকারী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করবেন, এটি তো কোনো নিয়ন্ত্রক সংস্থা হতে পারে না বা সেবাদানকারী প্রতিষ্ঠানও হতে পারে না। কাজে এটাকে সম্পূর্ণভাবে বাতিল করে সেটা প্রয়োজনীয় সংশোধন করতে হবে এবং সংশ্লিষ্ট আইনের মধ্যে সেটার যে নিয়ন্ত্রক ব্যবস্থা বা বাস্তবায়ন কর্তৃপক্ষ, সেটাকে নিরূপণ করতে হবে। আমি শেষ করছি এখানে শুধুমাত্র আরেকটি পয়েন্ট বলে, সেটা হচ্ছে যে আমরা আমাদের উদ্বেগে যে জায়গাগুলো যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, বিশেষ করে যে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ আইনগুলো, সুশাসন প্রতিষ্ঠা, বিশেষ করে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার জন্য অন্যতম বা শাসন কাঠামো থেকে জবাবদিহির মূল ধারণা এবং প্রক্রিয়াকে নিশ্চিত করা, বিশেষ করে মানবাধিকার, ন্যায় বিচার, দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমরা সর্বোচ্চ প্রাধান্য উপর ভিত্তি করে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে সরকারের সাথে আলোচনা করেছি। আমরা আশা করব যে বিষয়গুলো আজকের আপনাদের মাধ্যমে প্রচারিত যে প্রতিবেদন হবে তার উপর ভিত্তি করে সরকার এবং জাতীয় সংসদ বিষয়গুলোকে পুনর্বিবেচনা করবেন, পর্যালোচনা করে পুনর্বিবেচনা করবেন এবং গুরুত্ব সহকারে সেটাকে, আমরা সবকিছু দরজা বন্ধ হয়েছে বলে আমরা মনে করি না, তবে আমরা আশা করব যে সরকার সদিচ্ছার পরিচয় দিবে, জাতীয় সংসদ সদিচ্ছার পরিচয় দেবে, সংসদের সরকারি দল বিশেষ করে যাদের 2/3 প্রাধান্য, তারা বিষয়গুলোকে নিজেদের অভিজ্ঞতার আলোকে, নিজেদের যে দীর্ঘদিনের যে ত্যাগ এবং বিভিন্নভাবে অনাচারের শিকার হয়েছেন সেই অভিজ্ঞতাকে স্মরণ রেখে, বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতা, যাতে মানবাধিকার কমিশনের মতো, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিতে সরকারের নিজস্ব অঙ্গীকার অনুযায়ী তারা অগ্রসর হবেন
এই পদ থেকে তারা সরে আসবেন না, সেটি আমরা আশা করব। গতকাল আমরা দুইটা স্টেটমেন্ট আমার খুব একটু দৃষ্টি আকর্ষণ করেছে। একটি হচ্ছে যে ক্ষমতাসীন দলের মহাসচিব বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে গুম অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার অধ্যাদেশ যদি আইনে প্রণীত হয় তাহলে যারা গুমের শিকার, মানবাধিকারের শিকার, তাদের প্রতি অন্যায় করা হবে। এদিকে তিনি বলেছেন যে আরো বেশি যোগ্য করে যাতে করে ন্যায় বিচার হয় সেটা নিশ্চিত করবেন। তাদের দুজনের কথার উপরে আস্থা রাখতে চাই। রিপিট করছি, এই দুজনের বক্তব্যের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে চাই, কিন্তু কঠিন হচ্ছে আস্থা রাখা। কঠিন হচ্ছে, প্রকাশ্যে বলছি কঠিন হচ্ছে এই কারণে যে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা যেটি বলছেন সেটি কাজে রূপান্তর করার ক্ষেত্রে ভালো দৃষ্টান্ত স্থাপন করছেন না। নিয়ন্ত্রক সংস্থা বলতে যাদেরকে বোঝায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে যেখানে নিয়োগ হয়েছে বা পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু দলীয় বিবেচনা হয়েছে। তার মধ্যে আছে বাংলাদেশ ব্যাংক, তার মধ্যে আছে দুর্নীতি দমন কমিশন, তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, এমনকি বিশ্ববিদ্যালয়ের মতো ভাইস চ্যান্সেলর নিয়োগ। এই বিষয়গুলো আপনারা মনে করতে পারেন যে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত নয়, কিন্তু আমি এগুলোকে আলাদা করে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ দেখছি না। কারণ হচ্ছে যে এই চর্চাটা থেকে আমরা সরে আসবো বলে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছিলেন জুলাই আন্দোলনের প্রেক্ষিতে, যে প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাব মুক্ত রাখা, সেই জায়গা থেকে তারা সরে আসার পরিবর্তে এবং একই জায়গায় তারা যাচ্ছেন। কাজেই আস্থাটা তার সত্ত্বেও আমরা রাখতে চাই, আমরা সেটা পর্যবেক্ষণ করব। সবাইকে ধন্যবাদ। জুলাই সনদ নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা সাংগঠনিক অবস্থা আমাদের সংসদ এবং সংসদের বাইরে, তো সেক্ষেত্রে সরকারের প্রতি আমাদের কি যেটা আমি উল্লেখ করলাম, কোট করলাম, সরকারি দলের মহাসচিব বলেছেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, সেটি যেন হয়। আচ্ছা, আমি আদিত্য মামুন, আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে ঠিক নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের কর্মকাণ্ড নিয়ে আপনি সংশয় প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য আমলাতন্ত্র দায়ী, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতার জন্য, এবং নির্বাচনগুলো নির্বাচন হয়ে গেল। তারপরে প্রথম পার্লামেন্ট হলো, সেখানে অধ্যাদেশ যেগুলি উঠলো, তারপরে এখন সংসদ যখন চলছে অনেকগুলি আইনে পরিণত করা কিংবা সুপারিশ কিংবা যাচাই বাছাই পর্যায়ে যখন আছে, তখনও এসে আপনি একটা সংশয় প্রকাশ করছেন। এখন আপনার কাছে বাধাটা কি? এই যে অধ্যাদেশগুলি আইনে পরিণত হচ্ছে না কিংবা দ্বিধাদ্বন্দ্ব সংশয়, যে সেইটাতে আসলে বাধা কি মনে করছেন? অন্তর্বর্তীকালীন সরকার সময় আপনি আমলাতন্ত্রকে দায়ী করছেন। শুধু আমলাতন্ত্রকে দায়ী করি নাই, অন্তর্বর্তী সরকার নিজেও দায়ী ছিল। এখন একই অবস্থা, মানে রেজিস্ট্যান্স বা প্রতিরোধটা ফ্রম উইদিন, মানে ভিতর থেকে আসছে, এবং ভিতরে দুইটা আঙ্গিক আছে, একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে আমলাতন্ত্র। কাজেই আমি বলবো না যে সরকারের সদিচ্ছা নাই, সরকার তো প্রকাশ্যে সদিচ্ছার কথা বলেছেন, কাগজে কলমে বলেছেন, দলিলে বলেছেন, কিছু সরকার প্রধান কিছু বক্তৃতাও দিচ্ছেন যেটি আশা জাগা নিয়ে। কিন্তু এট দ্য সেম টাইম যে দৃষ্টান্তগুলো যেগুলো ইতিমধ্যে স্থাপিত হয়েছে এবং যেটি আমি কিছু উল্লেখ করলাম, আর কিছুটা, আর বিশেষ করে এখন যে অধ্যাদেশ নিয়ে যেটা হচ্ছে, যে খেলাটা হচ্ছে, আমি খেলা শব্দটাই বলবো, সেখানে কিন্তু ওই যে অভ্যন্তরীণ প্রতিরোধটাই আসছে, এবং সেটা রাজনৈতিক অঙ্গন থেকে, প্লাস কারণ জনপ্রতিনিধিত্ব রাজনীতি থেকে, প্লাস তারা কিন্তু নির্ভরশীল আমলাতন্ত্রের উপর। যে এই ধরনের যুক্তিগুলি তুলে ধরা হচ্ছে, আমি যে কয়েকটা দৃষ্টান্ত দিলাম, যেন মানবাধিকার কমিশনের এখতিয়ারকে খর্ব করার জন্য যে দাবিগুলো বা যে যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে, এগুলো কোথেকে আসছে? আমলাতন্ত্র থেকে, পোশাকি অপোশাকি আমলাতন্ত্র। ঠিক আছে, কাজেই আমলাতন্ত্রই এখনো পর্যন্ত আগের মতোই মূল নির্ণায়ক বাংলাদেশে। মন্ত্রী পরিষদ আছে, কিন্তু মন্ত্রী পরিষদ কি সিদ্ধান্ত নেয়, বা জাতীয় সংসদ আছে, জাতীয় সংসদ কি সিদ্ধান্ত নেয়, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার দুইটা ক্ষেত্রে আমলাতন্ত্র। ভালো হলে তার ক্রেডিট হয়তো আমলাতন্ত্র নেবে, রাজনৈতিক দল নেবে, রাজনৈতিক কর্তৃপক্ষ নেবে,
কিন্তু যেটা নেতিবাচক সেটার দায়িত্ব উভয়কে নিতে হবে, আমলাতন্ত্রকে নিতে হবে, রাজনৈতিক কর্তৃপক্ষকে নিতে হবে। আচ্ছা, দুদকের বিষয়ে বলেছেন কমিশন পদক পরিচয়টা দিবেন। দুদকের যে কমিশন পদত্যাগের পর 1 মাস পার হয়ে গেছে, এখনো দুদকের চেয়ারম্যান সহ কমিশন নিয়োগ হয়নি। দুদক এক ধরনের অকার্যকর অবস্থায় আছে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমরা হতাশ, আপনাদের মতো আমাদের পুরো দেশবাসী হতাশ। এটি আসলে একটা অবিমিশ্বকারী মানে অপরিণামদর্শী সিদ্ধান্ত হয়েছিল এই পদত্যাগের পরিবেশ সৃষ্টি করা। এটা চিন্তা ভাবনা করা উচিত ছিল কৌশলগতভাবে, যেটি হয়নি। যার ফলে যেটা হচ্ছে দুদকের মতো প্রতিষ্ঠান, যেটা অত্যন্ত সময়টা খুবই ক্রুশিয়াল দুদকের জন্য, কারণ যে কাজগুলো শুরু হয়েছিল আমরা কখনো বলিনি যে দুদক ছিল সেটা সম্পূর্ণভাবে কার্যকর, সম্পূর্ণভাবে সাফল্য অর্জন করছে, সেটা কিন্তু কখনো বলিনি। কোনো প্রতিষ্ঠানে সেটা হয়তো সম্ভব হয় না, কিন্তু কাজ কিছু হচ্ছে না। এখন নেতৃত্ব না থাকার কারণে দুদক অকার্যকর হয়েছে, এটা সবাই জানে। বিশেষ করে যে জায়গাটা থেকে আছে সেটা হচ্ছে যে দুদকের সিদ্ধান্ত গ্রহণ আইনগতভাবে মূলত কমিশন গ্রহণ করে থাকে। কমিশন না থাকলে সিদ্ধান্ত গ্রহণ হয় না, নতুন সিদ্ধান্ত হয় না, অর্থাৎ নতুন তদন্ত হবে কি হবে না, বা নতুন মামলা হবে কি হবে না, এই ধরনের বিষয়গুলো এখন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। যেগুলো চলমান আছে সেগুলো হয়তো চলবে, কিন্তু সেখানেও যখন নেতৃত্ব থাকে না তখন দুর্বল হয়। এই বিষয়টি আমাদেরকে উদ্বিগ্ন করছে। কাজে আমরা আশা করবো যে অনতিব, যে কারণেই আমরা বলেছি যেভাবে সরকার অধ্যাদেশটা নিয়ে অগ্রসর হচ্ছে সেটা কিন্তু এক ধরনের ওপেননেস, মানে ওপেননেস হচ্ছে ওপেন এন্ডেড, মানে এটা কখন হবে কবে হবে সেটা